নমস্কার, নিউজ আর প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো পণ্যে 50% শুল্ক কার্যকর হল বুধবার থেকে। পাল্টা হিসেবে 40টি আন্তর্জাতিক বাজার দখলের পরিকল্পনা নিয়েছে নতুন দিল্লি। বুধবার অর্থাৎ 27 আগস্ট থেকে কার্যকর হয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো পণ্যের ওপর 50% শুল্ক। গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের প্রতিবেদন অনুসারে ভারতের প্রায় 5.4 লক্ষ কোটি টাকার রপ্তানিকে প্রভাবিত করতে পারে এই নতুন শুল্ক। 50% শুল্কের কারণে বেড়ে যাবে আমেরিকায় বিক্রি হওয়া ভারতীয় পণ্য, যেমন পোশাক, রত্ন, গহনা, আসবাবপত্র, সামুদ্রিক খাবারের দাম। এর ফলে তাদের চাহিদা কমে যেতে পারে 70%। চীন, ভিয়েতনাম এবং মেক্সিকোর মতো কম শুল্কযুক্ত দেশগুলি এই পণ্যগুলি বিক্রি করবে সস্তা দামে। এর ফলে মার্কিন বাজারে অংশীদারিত্ব হ্রাস পাবে ভারতীয় কোম্পানিগুলোর। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক আরোপের প্রথম পাল্টা পদক্ষেপ হিসেবে টেক্সটাইল রপ্তানি বাড়াতে যুক্তরাজ্য, জাপান এবং দক্ষিণ কোরিয়া সহ 40টি গুরুত্বপূর্ণ বাজারে প্রচার কর্মসূচির ঘোষণা দিয়েছে ভারত। এক্ষেত্রে টার্গেট করা হয়েছে জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন, নেদারল্যান্ডস, পোল্যান্ড, কানাডা, মেক্সিকো, রাশিয়া, বেলজিয়াম, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত এবং অস্ট্রেলিয়ার মতো আন্তর্জাতিক বাজার। এই পরিকল্পনার লক্ষ্য হল ভারতকে টেকসই এবং উদ্ভাবনী টেক্সটাইল পণ্যের একটি নির্ভরযোগ্য সরবরাহকারী হিসেবে প্রতিষ্ঠিত করা, যেখানে রপ্তানি উন্নয়ন কাউন্সিল এবং ভারতীয় মিশনগুলো পালন করবে প্রধান ভূমিকা। বর্তমানে 220টিরও বেশি দেশে পণ্য রপ্তানি করে থাকে ভারত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বাংলা বলয় অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরাতেও প্রচার প্রসার ঘটেছে গণেশ চতুর্থী উদযাপনের। এক্ষেত্রে ধর্মীয় রাজনৈতিক চেতনার বিকাশের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে গণেশ চতুর্থী উদযাপন। বাংলা বলয় অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরাতে বৃদ্ধি পেয়েছে গণেশ চতুর্থী উৎসবের জনপ্রিয়তা। এর অন্যতম কারণ হল সামাজিক ও রাজনৈতিক গুরুত্বের প্রসার, যা ব্রিটিশ শাসনকাল থেকে শুরু হয়েছিল লোকমান্য বাল গঙ্গাধর তিলকের হাত ধরে। হিন্দু ধর্মীয় শাস্ত্র অনুসারে গণেশের সার্বজনীন আবেদন, সমৃদ্ধি ও বাধা দূর করার দেবতা হিসেবে তাঁর ভূমিকা এবং উৎসব হিসেবে এর সাংস্কৃতিক গুরুত্ব জনপ্রিয়তার অন্যতম কারণ। বুধবার থেকে রাজ্যেও আনুষ্ঠানিকভাবে শুরু হলো গণেশ চতুর্থী উদযাপন। গণেশ পুজো উপলক্ষে বিশাল আকারে মণ্ডপ, আলোকসজ্জা এবং বিভিন্ন থিমের গণেশ মূর্তির আয়োজন করা হয়েছে শহর আগরতলা জুড়ে। এক্ষেত্রে সাধারণ মানুষের অংশগ্রহণও চোখে পড়ার মতো। যখন হয়েছিল তখন ত্রিপুরা রাজ্যে গণেশ পূজা বলতে হাতের গোনাতে 2-3টা মঠের মধ্যে 1-2টা পূজা হতো, ছোট ছোট করে মঠের মধ্যে। কিন্তু এরকম ভাবে রাস্তার মধ্যে বা বিভিন্ন এলাকা বা বুথে এরকম ভাবে পূজা কোনো সময় হতো না। কিন্তু আজকে দেখা যায় সমগ্র রাজ্য জুড়ে হাজার হাজার পূজা নতুন করে হচ্ছে। খুব আনন্দের ব্যাপার। আমাদের তো খুবই আনন্দ লাগে যে আমরা কোনোদিন একদিন শুরু করেছিলাম যে মহারাষ্ট্রকে দেখে যে এই পূজাটা করা যায়, কিন্তু আজকে সমগ্র রাজ্যে এটা একটা উৎসবের মেজাজে পূজাটা চলছে। সমগ্র মানুষ এই পূজাটাতে আনন্দ উপভোগ করে, আমরাও আমাদের মতো করে এই পূজা চালিয়ে যাচ্ছি। 3 দিনব্যাপী অনুষ্ঠিতব্য গণেশ চতুর্থী উদযাপন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে শহর আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে। গণেশ পুজোকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বজায় রাখতে সতর্ক রয়েছে রাজ্য আরক্ষা দপ্তর। যান চলাচল স্বাভাবিক রাখার জন্য পুজো আয়োজকদের তাদের নিজস্ব স্বেচ্ছাসেবক মোতায়েন করা বাধ্যতামূলক করেছে রাজ্য প্রশাসন। রিটায়ার্ড শিক্ষক এবং আমরা এখানে বিশেষ করে আমাদের এই সংগঠনের জন্য সমর রায়, যিনি মহাসচিব এবং টিআরটিসির ভাইস চেয়ারম্যান, এবং আমাদের এই বাজারের যিনি সভাপতি এবং সম্পাদক কানুলাল ঘোষ, আমাদের শুরু করেছিলাম আমাদের নিজেদের সামর্থ্য মতো। এখন অবধি এটাকে আমরা ধরে রেখেছি। বলতে পারবে না এই আশেপাশের কোনো দোকানদার বা কোনো জায়গা থেকে আমরা চাঁদা নেই। আমরা আমাদের সদস্য যারা আছে, যারা নিজের থেকে এসে এই পূজাতে চাঁদা দিতেছে, তাদেরকে নিয়েই আমরা পূজাটা চালিয়ে যাচ্ছি। ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয়দের একত্রিত করতে গিয়ে গণেশ চতুর্থী উৎসবের সূচনা করেছিলেন বাল গঙ্গাধর তিলক। 1893 সালে উৎসবটিকে একটি বৃহৎ সর্বজনীন অনুষ্ঠানে রূপান্তরিত করেন তিনি, যা জাতীয়তাবাদী চেতনা তৈরি করতে এবং ব্রিটিশদের রাজনৈতিক সমাবেশ নিষিদ্ধ করার আইন এড়াতে সাহায্য করে। এই উৎসব জনগণকে একত্রিত করার একটি শক্তিশালী মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়েছিল, যা স্বাধীনতার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরবর্তী সময়ে
পশ্চিম ভারতে মারাঠাদের শাসনের সময়ও এই উৎসবকে প্রজাদের মধ্যে জাতীয়তাবাদী অনুভূতি জাগানোর জন্য ব্যবহার করেছিলেন ছত্রপতি শিবাজী। ধর্মীয় এবং রাজনৈতিক চেতনাকে উদ্বুদ্ধ করতে এবার বাংলা বলয়ে ও প্রচার প্রসার ঘটেছে গণেশ চতুর্থী উৎসবের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। স্থিতিশীল অবস্থায় রয়েছেন বিশ্ববন্ধু সেন। প্রাথমিক চিকিৎসা হয়েছে ত্রিপুরা মেডিকেল কলেজে। টিএমসির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মঙ্গলবার ছিল ত্রিপুরা মেডিকেল কলেজে 20তম বর্ষপূর্তি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এ উপলক্ষে কলেজের বিবেকানন্দ প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি অক্সিজেন ছাড়াই শ্বাস প্রশ্বাস নিচ্ছেন। খুব শীঘ্রই তাঁর মেডিকেল রিপোর্ট প্রকাশ করা হবে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমাদের এখানে কিছুদিন আগেও আমাদের স্পিকার মহোদয়, আপনারা জানেন যে উনি একটা সিবিএ হয়েছিল ওনার, তো আমি এখানে এসেছিলাম। একটা কনফিডেন্স আমার এত ছিল এবং তৎকালীন যেভাবে আপনারা উনাকে শুশ্রূষা উনাকে ট্রিটমেন্ট দিয়েছেন তাতে কিন্তু আমি বলবো যে ইমিডিয়েট যে চিকিৎসা সেটা কিন্তু আমার কনফিডেন্স ছিল, যেহেতু এখানে আছে। আমি জানি ইনস অ্যান্ড আউট, আমি কলেজ সম্পর্কে জানি, আমাদের এখানের ফ্যাকাল্টিদের যোগ্যতা সম্পর্কে আমি জানি এবং পরবর্তী সময়ে ওনাকে আমরা ওনার ফ্যামিলির ইচ্ছা যে প্রাইভেট হসপিটালে নিয়ে যাবে, তো ওদের এগেনস্টে তো আমরা কিছু বলতে পারবো না। পরবর্তী সময়ে আমরা বাইরে নিয়ে গেছি। কিন্তু এখনো যে ওনার যে স্ট্যাটাস সম্পর্কে আমি আজকে বলেছি, কিরণজিকে আমি বলেছি যে ওনার স্ট্যাটাস সম্পর্কে একটু জানানো প্রয়োজন, তো মোস্ট প্রবাবলি সেই স্ট্যাটাসও চলে আসছে। হি ইজ নাও স্টেবল এবং বিনা অক্সিজেনে উনি আছেন এখন। তো এই স্ট্যাটাসগুলো আমরা দেব, কিন্তু যে প্রাইমারি ট্রিটমেন্ট এই কলেজ থেকে কিন্তু পেয়েছে। হাসপাতাল সহ বিভিন্ন সরকারি দপ্তর এবং প্রতিষ্ঠানগুলোর পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সংস্কারের জন্য বাজেটের 10% অর্থ ব্যয় বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরাকে নতুনভাবে গড়ে তোলার জন্য বিশেষ পরিকল্পনা রয়েছে সরকারের বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমি একটা অনুরোধ করব, আমার নজরে পড়ছিল যে যেগুলো অলরেডি আছে সেইগুলোকেও প্রপারলি 3 বছর অন্তর অন্তর অ্যাটলিস্ট সেটাকে রং করা এবং তাতে কোনো জায়গায় যেন গাছ ফাছ এইসব না উঠে তার দিকে নজর রাখলে। নতুনের দিকে গেলাম আর পুরনটা ভুলে গেলাম, তাহলে সেটা হবে না। আমি ভাবছিলাম এই কথাটা বলবো, তাতে করে যে সুন্দরতাটা আরো বৃদ্ধি পাবে। ইনফ্রাস্ট্রাকচার আমাদের সরকারেও আমি এটা ঘোষণা দিয়েছি যে 10% সমস্ত ডিপার্টমেন্টে, আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে আমরা যখন যাই দেখি ফাইলের পর ফাইল বা ভাঙা চেয়ার বা প্রপারলি যে কালারাইজেশন বিল্ডিং এর বা ভিতরে যে নোংরা থাকে, তার জন্য 10% যে বাজেট থাকবে সেখানে মেনটেন্যান্সের জন্য রাখতে হবে প্রতি বছর। সেটা আমি অলরেডি ডিক্লেয়ার করেছি, আমাদের সরকার থেকে সেটা ডিসিশন নিয়েছে। তো সেইভাবে যদি আপনারা একটা ডিসিশন নিন তাহলে ভালো হবে। 2005 সালে 27 আগস্ট পথ চলা শুরু হয়েছিল ত্রিপুরা মেডিকেল কলেজে ও ডক্টর বি.আর. আম্বেদকর মেমোরিয়াল টিচিং হসপিটালের। ত্রিপুরা সরকার ও গ্লোবাল এডুকেশনাল নেট বা জিই নেট এর মধ্যে একটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপে প্রতিষ্ঠিত হয় এই কলেজটি। এটি 2006 সালে এমবিবিএস কোর্সের জন্য প্রথম অনুমোদন পায়। ত্রিপুরা মেডিকেল কলেজ এবং উত্তর পূর্ব ভারতে মানসম্মত চিকিৎসা শিক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে ওঠে এই প্রতিষ্ঠানটি। ত্রিপুরা মেডিকেল কলেজের শুরু থেকেই এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন চিকিৎসক অধ্যাপক ডাক্তার মানিক সাহা, যিনি বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রীও। তবে 2009 সালের এপ্রিল মে মাসে কিছু কারণে প্রতিষ্ঠানটি আর পরিচালনা করতে অক্ষমতা প্রকাশ করে জি-নেট গোষ্ঠী। 200 জন শিক্ষার্থী এই কলেজ থেকে এমবিবিএস কোর্স করেছিল তখন, তাই একটি সমিতির মাধ্যমে কলেজটি পরিচালনা করার সিদ্ধান্ত নেয় তৎকালীন রাজ্য সরকার। 23 মে 2009 সোসাইটি ফর ত্রিপুরা মেডিকেল কলেজ নামে একটি সমিতি নিবন্ধিত করে রাজ্য সরকার, যাদের পরিচালনায় চলছে ত্রিপুরার অন্যতম এই বেসরকারি মেডিকেল কলেজটি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নিজস্ব আয় বেড়েছে ত্রিপুরা, তবে এই ক্ষেত্রে জোর করে আদায় করা হচ্ছে না ট্যাক্স। গ্রামীণ ও নগর সংস্থার
নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে আয়োজিত সেমিনারে জানালেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। অপরদিকে রাজ্যে 100% পঞ্চায়েতে হয়েছে গ্রাম সভা বলে সেমিনারে জানিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন। গ্রামীণ ও নগর সংস্থার নির্বাচিত প্রতিনিধিদের সাথে একটি রাজ্যভিত্তিক পরামর্শমূলক সেমিনারের আয়োজন করা হয় বুধবার। প্রজ্ঞা ভবনে আয়োজিত এই দিনের সেমিনারে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এবং পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন। রাজ্যের নিজস্ব আয় বেড়েছে, প্রেক্ষিতে বেড়েছে সরকারের রাজস্ব, তাই ফি বছর বাড়ছে রাজ্যের বাজেট। তবে এই ক্ষেত্রে জবরদস্তি করে কোনো টাস্ক আদায় করছে না সরকার বলে এদিনের সেমিনারে জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। স্টেটের যে রেভিনিউ, নিজস্ব যে সোর্স অফ ইনকাম, এটা তো বাড়ছে। যদি এটা না বাড়ে তাহলে কেন আমাদের যে বাজেট ক্রমান্বয়ে, যে আপনি দেখতে পাচ্ছেন যে গত এই বছরের যে বাজেট হয়েছে 32,423 ক্রোড়সের বাজেট আমরা করেছি। এর আগে আমাদের বাজেট ছিল 28,000 আশপাশ, এবং এর থেকে যে প্রতি বছর বাড়ছে। যদি আমি আরও পিছনে চলে যাই, 17-18 বাজেট ছিল 15,000 কোটি টাকার নিচে, ক্রমান্বয়ে সেটা বেড়ে আমাদের গত বছর 32,423 ক্রোড়সের বাজেট করেছে। এটা তো একমাত্র সম্ভব হয়েছে স্টেটের যে রেভিনিউ, যে নিজস্ব সোর্স অফ ইনকাম, এটা বৃদ্ধি পাচ্ছে। এবং সর্বোপরি এটাও ঠিক পাশাপাশি বলতে হবে, সরকার অ্যাডিশনাল কোনো রকম জবরদস্তি কোথাও ট্যাক্স কিন্তু আমরা ইম্পোজ করি না। এরা যে সোর্স অফ ইনকাম সেটাকে ভালো করে কাজ করে, এবং সেটার মাধ্যমে আমরা আমাদের ট্যাক্স রেভিনিউ কালেক্ট করেছি। এবং এখানেও আজকে এখানে বিভিন্ন রকম আমাদের পঞ্চায়েতগুলো থেকে যে রেভিনিউ কালেকশনের কথা উঠে আসছে, সেগুলো দেখা যাবে যাতে আরো সঠিকভাবে। অপরদিকে রাজ্যে 100% পঞ্চায়েতে হয়েছে গ্রাম সভা বলে এদিনের সেমিনারে জানিয়েছেন পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন। গত এক সপ্তাহ আগে প্রকাশিত কেন্দ্রীয় সরকারের পঞ্চায়েত অ্যাডভান্সমেন্ট ইন্ডেক্স অনুসারে গোটা দেশের মধ্যে 100% পঞ্চায়েতে গ্রাম সভা হয়েছে এরকম রাজ্যের সংখ্যা হলো 2, যার মধ্যে একটি হলো ত্রিপুরা বলে এদিনের সেমিনারে জানিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন। देखिए, अभी एक हफ्ता भी नहीं हुआ है, ऑल इंडिया लेवल पे गांव पंचायत के स्तर पर पंचायत एडवांसमेंट इंडेक्स, ये सेंट्रल गवर्नमेंट से कुछ पॉइंट्स उसमें दिया जाता है। उस पॉइंट्स के तहत हर गांव पंचायत में गांव सभा होती है, और गांव सभा में ये पॉइंट्स, ये क्वेश्चंस रखा जाता है। इसके तहत हमारे सारे गांव की जनता जो विषय रखते हैं गांव के डेवलपमेंट के विषय को लेकर, उसको पोर्टल पे अपलोड किया जाता है, और पूरा देश भर में ये होता है। इसको इस बार पाई 2.0 इसको कहा जाता है। इस बार त्रिपुरा इसमें 100% पंचायत में ये गांव सभा हुआ है, और सेंट्रल गवर्नमेंट से दिया हुआ सारे जो क्वेश्चन है, सारे पॉइंट्स जो है, वो जनता से पूछ के ये अपलोड किया गया है। पूरे देश भर में केवल 2 ही स्टेट, मेरा जहां तक जानकारी है, ये 100% काम हुआ है पाई 2.0 में। इसमें त्रिपुरा एक है जहां पे 100% गांव में ग्राम सभा हुआ है, और उसका जो डाटा है वो सेंट्रल गवर्नमेंट को अपलोड किया गया। আগামী 5 বছর ষষ্ঠ রাজ্য অর্থ কমিশন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে কি ধরনের উন্নয়নমূলক কাজ করবে তার রূপরেখা নির্ধারণ করার জন্যই আয়োজিত হয়েছে এদিনের সেমিনার। এই আলোচনা থেকে সিদ্ধান্ত নিয়ে একটি প্রতিবেদন বা রিপোর্ট রাজ্য সরকারের কাছে পেশ করবে ষষ্ঠ রাজ্য অর্থ কমিশন। এই রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী সময়ে বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা ত্রিস্তর পঞ্চায়েতে বাস্তবায়ন করবে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যে কি সহজলভ্য বস্তু হয়ে উঠেছে আগ্নেয়াস্ত্র? রাজধানী লাগোয়া আমতলীতে এক দাগী অপরাধীর ঘরের মাটি খুঁড়ে উদ্ধার করা হয় অত্যাধুনিক 4টি আগ্নেয়াস্ত্র। এরপর থেকেই এই প্রশ্ন উঠেছে সাধারণ জনমানুষে। রাজ্যে অবৈধ অস্ত্র ও মাদক চক্রের দাপট ফের প্রকাশ্যে এলো। রাজধানীর গাঁ ঘেঁষা আমতলীর উত্তর মধ্যপাড়ায় এক দাগী অপরাধীর ঘরের মাটি খুঁড়ে উদ্ধার হলো 4টি আধুনিক পিস্তল। গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে হানা দেয় পুলিশ। অভিযানে দীপঙ্কর সেন নামের গৃহস্থের রান্নাঘর থেকে উদ্ধার হয় পিস্তলগুলো।
অস্ত্র উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় দেখা দেয় তীব্র চাঞ্চল্য। इंटेलिजेंस इनपुट जो हमें मिला था उस पे एक दीपांकर सेन करके व्यक्ति हैं जो ऑलरेडी अरेस्टेड है, अभी जेसी में है। आमतरी बीएस के ऑलरेडी एक जो केस नंबर 93 में अभी वो जेसी में है। एक इनपुट जो मिला था इंटेलिजेंस एजेंसी से कि उनके घर पे कुछ आर्म्स स्टोर करके रखे हैं, तो उस पे एक्ट करते हुए आमतरी थाना की पुलिस और एसडीपीओ मैडम उन्होंने वहाँ पर रेड करी, और रेड करने के बाद ये जब वहाँ पर घर के अंदर डिगिंग करी तो डिगिंग में हमको 4 स्मॉल आर्म्स और 7 मैगजीन्स बरामद हुए हैं। कोई भी बंदा अरेस्ट हुआ है? ये बंदा ऑलरेडी अरेस्टेड है, वो दीपांकर सिंह मैंने नाम बताया। इन पे ऑलरेडी 7 केसेस हैं और मोस्टली आर्म्स एक्ट के केसेस हैं। कहाँ पे छुपा कर रखा था? ये घर में जो गाड़ी में एक जगह कॉर्नर ऑफ द रूम में अंदर जमीन के अंदर गाड़ी के रखा हुआ। 4 एक साथ मिला और है कुछ पता चला कुछ? ये एक्चुअली अभी तो इन्वेस्टिगेशन प्रिलिमिनरी स्टेजेस में है, बट स्टिल कुछ और हमारे पास अगर इन्वेस्टिगेशन में आएगा तो মাদক ও অস্ত্র পাচারের অভিযোগে আগেও গ্রেপ্তার হয়েছিলেন দীপঙ্কর সেন। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে উদ্ধার হয়েছিল 2টি বিদেশি পিস্তল। বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নাগাল্যান্ড থেকে অস্ত্র সংগ্রহ করেছিলেন দীপঙ্কর সেন। বর্তমানে তিনি জেলে থাকলেও তার বাড়ি থেকে আবারও 4টি পিস্তল উদ্ধার হওয়ায় আরো ঘনীভূত হয়েছে রহস্য। এই ঘটনার পেছনে বড় কোনো চক্র সক্রিয় রয়েছে বলে অভিমত তদন্তকারী পুলিশের। এদিকে রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও মাদক এবং অস্ত্র মানব পাচার এবং চোরাচালানের বিষয়টি নিয়ে উদ্বেগে রয়েছে রাজ্য সরকার। অপরাধ দমনে ইতিমধ্যে স্পেশাল টাস্ক ফোর্স গঠন করতে হয়েছে সরকারকে। এই ক্ষেত্রে আন্তর্জাতিক সীমান্ত বেষ্টিত রাজ্য হওয়ার শিকার হতে হচ্ছে ত্রিপুরাকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ভোট চোর গদ্দি ছোর স্লোগান নিয়ে 30শে আগস্ট আগরতলায় সমাবেশ এবং মহাকরণ অভিযান সংগঠিত করবে প্রদেশ কংগ্রেস। বুধবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছে প্রদেশ কংগ্রেস। ভোট চোর গদ্দি ছোর স্লোগানের অধীনে 30শে আগস্ট আগরতলায় একটি গণপ্রতিবাদ সমাবেশের আয়োজন করতে চলেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এই সমাবেশের লক্ষ্য বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের অধীনে অপশাসন এবং পদ্ধতিগত ব্যর্থতাগুলিকে তুলে ধরা বলে বুধবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এই সমাবেশটি রাজ্য জুড়ে পরিচালিত বিস্তৃত কর্মসূচির অংশ। ভারতীয় জাতীয় কংগ্রেসের সিনিয়র নেতারা এই বিক্ষোভে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে রাজ্য সচিবালয়ের দিকে পদযাত্রার মাধ্যমে শেষ হবে এই কর্মসূচি বলে জানিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এই যে দাবি, এর সাথে রাজ্যে যে অরাজক অবস্থা, রাজ্যে গ্রামে অভাব, দারিদ্রতা, দ্রব্যমূল্য বৃদ্ধি, কর্মসংস্থান সংকুচিত হয়ে যাচ্ছে, বেকারদের নিয়ে ছিনিমিনি খেলা, দুর্নীতি, এই সমস্ত নারী নির্যাতন, এই সমস্ত কিছুর প্রতিবাদে আমরা সারা রাজ্যে যে কর্মসূচি চলছে আগামী 6 জুন পর্যন্ত, এরই একটা অংশ আগামী 30শে আগস্ট আগরতলায় আমরা করব। রবীন্দ্র প্রেস ক্লাবের সামনে আমরা জমায়েত হব সকাল 11টায়। সেখান থেকে মিছিল সহকারে আমরা বিক্ষোভ আন্দোলন কর্মসূচি আমরা সংগঠিত করব। আমরা মহাকরণমুখী যাওয়া উদ্দেশ্যে আমরা মিছিল, আমরা বিক্ষোভ আমরা সংগঠিত করব। রাজ্য নেতৃত্বে সকলেই থাকবেন এবং আমাদের আশা, আমাদের কথা চলছে সর্বভারতীয় ক্ষেত্রে আমাদের দায়িত্বপ্রাপ্ত যারা আছে ইনচার্জরা, তাদেরও হয়তো দুজন আসার কথা আছে। এটা আমরা যথাসময়ে আপনাদের এটা আমরা অবগত করি। মাদক মুক্ত ত্রিপুরা নিয়ে প্রচার থাকলেও রাজ্যের বিভিন্ন অংশে হেরোইন এবং অন্যান্য মাদক পাচার ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে। সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেছে প্রদেশ কংগ্রেস। সংগঠিত গোষ্ঠীগুলি আবাসিক এলাকা থেকে কার্যক্রম পরিচালনা করছে, যা মাদকের অপব্যবহার বৃদ্ধিতে অবদান রাখছে এবং যুব সমাজকে ঠেলে দিচ্ছে অন্ধকার ভবিষ্যতের দিকে বলে অভিযোগ করেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা, সেই বিশালগড়ের জনপ্রিয় শিক্ষক, স্বনামধন্য শিক্ষাবিদ রাজেশ চৌধুরীকে হাসপাতালের সামনে প্রকাশ্য দিনের বেলায় তাকে বিজেপি নামধারী দুষ্কৃতিকারীরা তাকে সেখানে
প্রকাশ্যে দিবালোকে তাকে একেবারে ভয়ঙ্কর ভাবে আক্রান্ত করে রক্তাক্ত করে রাস্তায় ফেলে রেখে মৃত ভেবে ফেলে চলে যায়। এই ঘটনার রেশ যখন কাটছে না বিকালে, রাত্রি 8টায় সেখানে বিজেপিরই এক নেতা আরেক গোষ্ঠীর নেতার হাতে ছুরিকাঘাত রক্তাক্ত হওয়ার ঘটনা ঘটে। তারপর রাত্রি 9টা বাইপাস, যেটা অনেকটা আমাকে ইনার লাইন পারমিটের কথা স্মরণ করিয়ে দে। ইনার লাইন পারমিটে যেমন এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে গেলে পরে সেখানে একটা পারমিট নিয়ে যেতে হয়, বিশাল করে আজকে বিভিন্ন বিভাগে অসংখ্য শূন্য পদ পূরণে ব্যর্থতার জন্য সরকারের তীব্র সমালোচনাও করেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। বিজেপির বিরুদ্ধে কর্মসংস্থানের বিষয়ে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ তুলে ধরে বেকার যুবকদের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। বিশালগড়ে সাম্প্রতিক শিক্ষক নির্যাতন এবং একে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির বিষয়টি নিয়ে সরাসরি বিজেপির আভ্যন্তরীণ গোষ্ঠী কোন্দলের অভিযোগ করেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। 2 মিনিট 53 সেকেন্ডে বিশ্বের 195টি দেশের নাম এবং রাজধানীর নাম বলতে পারে অয়ন। আন্তর্জাতিক রেকর্ড বুকে নিজের নাম নথিভুক্ত করল 5 বছর 8 মাসের এই খুদে অয়ন দেবনাথ। মানুষের প্রতিভা বয়স দ্বারা সীমাবদ্ধ নয়। শৈশব থেকে শুরু করে জীবনের শেষ পর্যন্ত যে কোনো সময়েই নতুন কিছু শেখা বা কোনো বিশেষ ক্ষেত্রে অর্জন করা সম্ভব দক্ষতা। সাধারণত তাদের বুদ্ধিমত্তা, সৃজনশীলতা এবং নির্দিষ্ট বিষয়ে আগ্রহ দেখায় প্রতিভাধররা, যা বিকশিত হতে পারে বয়স ভেদে। সঠিক পরিচর্যা, প্রচেষ্টা এবং উপযুক্ত পরিবেশ পেলে যে কোনো বয়সের ব্যক্তি ঘটাতে পারে তার প্রতিভার বিকাশ। এই বিষয়টিকে আবারও একবার প্রমাণ করল খোয়াইয়ের তাঁতিপাড়ার 5 বছর 8 মাসের খুদে অয়ন দেবনাথ। মাত্র 2 মিনিট 53 সেকেন্ডে বিশ্বের 195টি দেশ ও রাজধানীর নাম একটানা উচ্চারণ করে আন্তর্জাতিক রেকর্ড বুকে নাম লিখিয়েছে খোয়াই মহকুমার পূর্ব চিবনি তাঁতিপাড়ার 5 বছর 8 মাসের অয়ন দেবনাথ। অয়নের এই অসামান্য মেধা ও একাগ্রতার স্বীকৃতি হিসেবে সম্প্রতি তাকে মেডেল ও সার্টিফিকেট প্রদান করেছে ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস। পোস্ট অফিস মারফত পৌঁছানো সেই সম্মাননা হাতে পেয়ে খুশির জোয়ার বইছে দেবনাথ পরিবারে। Thailand, Bangkok, Timor, Delhi, Turkish, Turkmenistan, Jordan, Abu Dhabi, Uzbekistan, Tashkent, Vietnam, Yemen, Canada, Tokyo, Europe, France, Paris, Germany, Bali, Netherlands, England, London, Albania, Nicosia, Zagreb, Puran, Tabata, Prague, Belgium, Samara, Sabana, Luminar, Stemen, Puerto Rico, Cyber, get Romania, Bucharest, Denmark, and Note, Sweden, Stockholm, Hungary, Budapest, Elizabeth, Bulgaria, Luxembourg City, Slovakia, England, Helsinki, Belarus, गोष्टी हमारे गोइना साल से बोलिए तो अन्य बिल्ली असमना बेयातिस ना आइलैंड डब्लिन नेशोलिया काली पुलिस बेटिया से चिल्लाती वारी कैमरा से दुनिया को एंडोर लाबल्ला लिस्टेंटन खारोस सनमान पुर्तगाल लिस्बन राशिया मॉस्को मोनाको स्पेन मध्य स्विट्जरलैंड बैंड अफ्रीका पूरा बता लीजिए আলজেরিয়া দক্ষিণ আফ্রিকা ক্যাপটাউন নাইজেরিয়া আবু ধাবি মরিশাস স্পোর্ট হয়েছে 19 কেনিয়া নাইরোবি। অয়নের বাবা প্রাণজিৎ দেবনাথ পেশায় শিক্ষক, মা তনুশ্রী দেবনাথ গৃহিণী। পরিবারের অন্যান্য সদস্যরাও অয়নের এই সাফল্যে ভীষণ গর্বিত। এই বিষয়ে আমি সবাইকে থ্যাংক ইউ জানাতে চাই, কারণ ওর মধ্যে যে আত্মবিশ্বাস, অনুপ্রেরণা ছিল যেগুলি বলবে সে, তো তার বাবা, দাদু, আমাদের পরিবারের সকলে মিলে এগুলি ওকে শিখিয়েছে এবং এগুলি সে বলে ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে নাম নথিভুক্ত করেছে। তার জন্য আমি খুব খুশি এবং আমার পরিবার পরিজন খুব খুশি।
মাত্র 2 বছর 4 মাস বয়সে জাতীয় স্তরে ইন্ডিয়ান বুক অফ রেকর্ড এ নিজের নাম নথিভুক্ত করেছিল অয়ন। এবার আন্তর্জাতিক স্তরে নতুন কৃতিত্ব গড়ে খোয়াই তথা ত্রিপুরার গর্ব হয়ে উঠেছে খুদে অয়ন। জন্মগতভাবে প্রাপ্ত না হয়ে প্রচেষ্টা ও অভিজ্ঞতার মাধ্যমে অর্জিত হয় প্রতিভা এবং এর বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরিবার, শিক্ষক ও সঠিক সংস্থান। অয়নের সাফল্য ছড়িয়ে দিচ্ছে এই বার্তায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিশালগড়ের শিক্ষক রাজেশ্বর চৌধুরীর উপর আক্রমণকারী দ্বিতীয় অভিযুক্তকে গ্রেপ্তার করে বিশালগড় থানা পুলিশ। অফিস ট্রেডা এলাকায় একাধিক দুষ্কৃতিকারীর হাতে আক্রান্ত হয়েছিলেন বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক রাজেশ্বর চৌধুরী। ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছুদিন যাবৎ উত্তপ্ত গোটা বিশালগড় মহকুমা। এই ঘটনার আগেই একজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এবার বুধবার ভোর রাতে আগরতলা থেকে অপর অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্তকে টিআই প্যারেড করা হবে। বুধবার দুপুরে অভিযুক্তকে আদালতে সোপর্দ করে বিশালগড় থানার পুলিশ। গতকালকে শিক্ষক নিয়োগের যে ঘটনা, যেটা আমার একটা কেস ইনভেস্টিগেশন চলছে, ওই কেসে অলরেডি আপনারা জানেন একজনকে আমরা অ্যারেস্ট করেছি, এখন জেলে আছে। তো ওই কেসে আমরা আরেকজনকে গতকাল গ্রেপ্তার করছি এবং আজকে ওকে কোর্টে প্রেরণ করছি। এবং কেসে যারা ইনভলভ আছে আমরা বাকিদেরকেও গ্রেপ্তার করার জন্য আমরা চেষ্টা করছি। কোথায় থেকে গ্রেপ্তার করা হয়েছে? তাকে আমরা কালকে আগরতলা থেকে গ্রেপ্তার করেছি। কটার সময়? কালকে রাত্রে। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।